How are you? This is Arijit Basu Chowdhury. Welcome to Insights WBCS Insights YouTube চ্যানেলে সবাইকে স্বাগত। তো জাস্ট এ মিনিট ক্লাসটা শেয়ার করে দেওয়া হোক। আর অবশ্যই যারা ক্লাস করছো প্রিভিয়াস ক্লাসেসগুলো একবার চেক করে নেবে আর এই ক্লাসটা শেয়ার করো। অবশ্যই যারা ক্লাস করছো প্রিভিয়াস ক্লাসেসগুলো একবার চেক করো। তো চলো লেটস স্টার্ট। আর অবশ্যই করে তোমরা আমার ক্লাসের আপডেটসগুলোর জন্য যে কখন আমি কোন সময় ক্লাস নিচ্ছি, নেক্সট উইকেও কিন্তু 11টা যেমন আজকে ক্লাস নিচ্ছি এরকম 11টাই ক্লাস থাকবে। তো অবশ্যই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। সিম্পল টেলিগ্রামে গিয়ে অরিজিৎ বাসু চৌধুরী বলে সার্চ করে তোমরা আমার প্রোফাইল পেয়ে যাবে। এছাড়া ইনসাইটস WBCS যে ইউটিউব চ্যানেলটি তোমরা কিন্তু অবশ্যই যারা লাইভ ক্লাস করছো, ক্লাস কিন্তু যতজন করো, 10 জন করো, 20 জন করো, 100 জন করো, 1000 জন করো, 1 লাখ করো, তো আমার মতলবটা যতজন ক্লাস করছো একজন হলেও যদি নতুন স্টুডেন্ট হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর অবশ্যই করে এই ক্লাসের টার্গেট অডিয়েন্স কারা, স্পেশালি যারা WBCS পরীক্ষা দিচ্ছ, এছাড়া যারা UPSC CSC দিচ্ছ, এছাড়া মিসলেনিয়াস ক্লার্ক সি, ফুড SI বলো, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, প্রতিটা কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু ইন্ডিয়ান পলিটি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দেখো প্রিভিয়াস ক্লাসেসগুলো কিন্তু দেখে নিলে দেখবে আগের দিন মানে গতকাল আমি অনেকগুলোই এক থেকে প্রশ্ন করিয়েছি, তো অবশ্যই করে তোমরা কিন্তু দেখে নেবে। চলো শুরু করা যাক। আজকে প্রথম প্রশ্ন হলো 151, which of the following was the biggest source for the Constitution of India? বলছে তোমরা জানো যে আমাদের ভারতীয় সংবিধান বিভিন্ন কান্ট্রি থেকে বড় করা হয়েছে, UK, USA, USSR, কানাডা, ঠিক আছে, ফ্রান্স, রাশিয়া, মানে USSR, বিভিন্ন দেশ থেকে নেওয়া হয়েছে। এবার দেখো ইন্ডিয়ান কনস্টিটিউশনে যদি ম্যাক্সিমাম যদি বলো সোর্স, সংবিধানের প্রভাব কোন দেশের সংবিধানে দেখতে পাবে, সংবিধান থেকে দেখতে পাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, নাকি নান অফ দ্য অ্যাবাভ। তো তুমি যদি দেখো প্রভিন্সিয়াল অটোনমি, যদি তুমি দেখো কেন্দ্রীয় তালিকা, প্রাদেশিক তালিকা, সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, কেন্দ্রীয় তালিকা, প্রাদেশিক তালিকা, যুগ্ম তালিকা, PWD গঠন, সমস্ত কিছু, সমস্ত ইম্পর্টেন্ট যে প্রভিশনগুলো কিন্তু দেখতে পাবে প্রভাব। কিন্তু আমি তো জাস্ট একটা বেসিক বললাম, তোমরা অবশ্যই যখন ডিটেলসে পড়বে তখন আরও বেশি জানতে পারবে। সেখানে কিন্তু তোমরা জানবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 ইম্প্যাক্ট দেখা যায়। তো 1919 নয়ও, 1948 অ্যাক্টও নয়, আর নান অফ দ্য অ্যাবাভ তো নয়ই। তো উত্তর হবে অপশান বি। তো ফেডারেল স্কিম, এমার্জেন্সি প্রভিশন, PSC, আচ্ছা এইগুলো বলতে গিয়ে আর একটা আমি তোমাদের বলে দিই, 1934 অ্যাক্ট অনুসারে 1935 সালে কিন্তু RBI গঠন করা হয়েছিল, যেটা 1926 হিল্টন ইয়াংয়ের রেকমেন্ডেশন ছিল। তো ফেডারেল স্কিম, এমার্জেন্সি প্রভিশন, পাবলিক সার্ভিস কমিশন অফিস অফ গভর্নর, জুডিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেটিভ, এটসেট্রা এটসেট্রা। চলো, দ্য পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন অ্যাট দ্য ব্লক লেভেল ইজ নোন অ্যাজ। তোমরা জানো আমাদের দেশে হলো 3 tier পঞ্চায়েতি রাজ, একটা গ্রাম পঞ্চায়েত, একটা পঞ্চায়েত সমিতি, একটা জেলা পরিষদ। এখানে বলছে ব্লক লেভেল। তুমি যারা এখানে ভিডিও গ্রুপ A পাস করে বুঝতে পারবে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি না জেলা পরিষদ। একটা আছে নান অফ দ্য অ্যাবাভ। কারেক্ট অপশান তোমরা চুজ করো। তো দেখো গ্রাম পঞ্চায়েত এবং গ্রাসরুট, মিডিলে কে আছে পঞ্চায়েত সমিতি, আর একদম ডিস্ট্রিক্ট লেভেলে আছে জেলা পরিষদ। তাহলে হয়ে গেল মিডিল পয়েন্ট। তো মিডিল পয়েন্ট পঞ্চায়েত সমিতি, বুঝেছো? এইভাবে তুমি মনে রাখতে পারো। তুমি যখন ভোট দাও, নর্মালি তোমরা যখন ভোটে পার্টিসিপেট করো তখন কি 3টে বক্স থাকে না, এরকম 3টে সেপারেট বক্স থাকে না, দেখবে 3টে বক্সে 3টে রকম কালার থাকে না, সেখানে 3টে রকম তুমি 3 জায়গায় ভোট দিচ্ছ। একজন গ্রাম পঞ্চায়েত দাঁড়ায়,
একজন পঞ্চায়েত সমিতি দাঁড়ায়, একজন জেলা পরিষদ থেকে দাঁড়ায়। তো মনে রাখতে হবে দ্য ব্লক লেভেল ইনস্টিটিউশন ইজ কল্ড পঞ্চায়েত সমিতি। Panchayat Samiti is a local government body at the tehsil or taluka level in India. It works for the village of the tehsil or taluka that together are called a development block. Is it clear? DPSP, Directive Principle of State Policy. Directive Principle of State Policy of India have similarly with তাহলে যদি এই প্রশ্নটা বলা হয় ডিপিএসপি, যেটা রাষ্ট্র পরিচালনার জন্য নীতি নির্দেশক, যেটা পার্ট 436 থেকে 51 আছে। তো তোমরা এগুলো মনে রাখতে হবে। ডিপিএসপির কি আছে? পার্ট 4। আর আর্টিকেল কি আছে? 36 থেকে 51। তো এখানে কি মূলত রয়েছে? এখানে বলছে যে ডিপিএস, তাহলে মনে আয়ারল্যান্ড, তাহলে কোন কান্ট্রি থেকে দেওয়া হয়েছে, বড় করা হয়েছে? আয়ারল্যান্ড। তো আয়ারল্যান্ড যদি বলে, আয়ারল্যান্ড কোন কান্ট্রি থেকে বড় করেছে? এনসিয়েন্ট গ্রিস। আচ্ছা, তো মনে রাখতে হবে the concept of DPSP was borrowed from Irish Constitution। আর মনে রাখতে হবে DPSP এ তোমরা জানো, আমি জানি, 3টে প্রিন্সিপাল উপর গড়ে উঠেছে। 3টে প্রিন্সিপাল, একটা হলো লিবারেল প্রিন্সিপাল, একটা হলো সোশ্যালিস্ট প্রিন্সিপাল, আর একটা হলো গান্ধিয়ান প্রিন্সিপাল। এই হলো 3টে প্রিন্সিপাল, ঠিক আছে? The union ministers hold office during the pleasure of union minister, মানে কেন্দ্রীয় মন্ত্রীরা কার প্লেজার উপর তার পোস্ট হোল্ড করে? দ্য প্রেসিডেন্ট, দ্য প্রাইম মিনিস্টার, দ্য স্পিকার অফ দ্য লোকসভা, না দ্য চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তাও তোমাদের হিন্টস দিচ্ছি, ইদার প্রেসিডেন্ট অর প্রাইম মিনিস্টার, দুটোর মধ্যে একটা হবে। বলো উত্তর কি হবে? তো মনে রাখতে হবে প্রেসিডেন্ট, কিন্তু কার অ্যাডভাইস অনুসারে? পিএম এর। এটা আমি তোমার আগেও বলেছি। তো অবশ্যই করে তোমাদের মাথায় রাখতে হবে আর্টিকেল 75 ক্লজ 2 specifically provides that the minister shall hold office during the pleasure of the president. All the minister কার প্লেজারে? প্রেসিডেন্টের প্লেজারে। কিন্তু এটা ডিসক্রিশনারি পাওয়ার নয়। হ্যাঁ, যখন মেজরিটি থাকবে না, যখন হাং পার্লামেন্ট হবে, তখন ডিসক্রিশনারি পাওয়ার ইউজ করতে পারে, ঠিক আছে? তার ইচ্ছার উপরে মেজরিটি প্রয়োগ করতে হয়। কিন্তু নর্মালি all the ministers are appointed by president on the advice of, এইটা পয়েন্ট মনে রাখতে হবে, প্রাইম মিনিস্টার, পিএম। ইচ মিনিস্টার হ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি। আর মনে রাখতে হবে কাউন্সিল অফ মিনিস্টার কালেকটিভলি রেসপন্সিবল কার কাছে? টু লোকসভা। আর যদি বলা পরীক্ষা যদি দেয় যে ইন্ডিভিজুয়ালি প্রেসিডেন্ট, ঠিক আছে? দ্য মেম্বার্স অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়্যার, এই যে ভারতে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যেটা কত সালে এস্টাবলিশ হয়েছিল? আর আচ্ছা, কার রেকমেন্ডেশন অনুযায়ী? দেখো আমি তাদের পুরো পয়েন্টগুলো বলে দিচ্ছি। প্রথম পয়েন্ট, ক্যাবিনেট মিশন 1946। ক্যাবিনেট মিশনের রেকমেন্ডেশন অনুযায়ী 6 ডিসেম্বর 1946 এস্টাবলিশ হয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ঠিক আছে? মেম্বার্স অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন হয়েছে 6 ডিসেম্বর 1946। এই যে টোটাল মেম্বার্স ছিল, টোটাল মেম্বার
were কতজন ছিল 389 389 জন অরিজিনালি। তারপর তো যারা পাকিস্তান বুদ্ধরা চলে যেতে কমে যায়, কিন্তু নর্মালি বলো এখানে কারা কারা ইলেক্টেড হয়েছিল। ইলেক্টেড বাই প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি থেকে ইলেক্ট হয়েছিল। ইলেক্টেড ডাইরেক্টলি বাই দ্য পিপল, জনতা দ্বারা ডাইরেক্ট ইলেক্ট হয়েছিল। নমিনেটেড বাই গভর্নমেন্ট দ্বারা নমিনেট হয়েছিল। না রিপ্রেজেন্টেড অনলি বাই প্রিন্সলি স্টেট থেকে রিপ্রেজেন্ট হয়েছিল। বলো উত্তর কি হবে? নয় অপশন এ, নয় অপশন ডি। উত্তর অপশন এ। বিভিন্ন প্রদেশ ইলেক্টেড হয়েছিল বিভিন্ন প্রাদেশিক অ্যাসেম্বলি থেকে। দ্য টোটাল মেম্বারশিপ অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 389, আমি এক্ষুনি বলেছি তোমাদের, অফ হুইচ 292 ওয়ার রিপ্রেজেন্টেটিভস অফ দ্য প্রভিন্স। আর মনে রাখতে হবে 93 রিপ্রেজেন্ট হয়েছিল স্টেট থেকে, আর 4 ওয়ার ফ্রম দ্য চিফ কমিশনার প্রভিন্সেস, দিল্লি, আজমির, মারওয়াড়া, কুর্গ অ্যান্ড ব্রিটিশ বালুচিস্তান। ঠিক আছে। আন্ডার হুইচ আর্টিকেল অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া পার্লামেন্ট ক্যান মেক ল আন্ডার দ্য রেসিডুয়াল পাওয়ার। তোমরা জানো 3 ধরনের পাওয়ার আছে। দেখো পার্ট আছে, এখানেও তোমাদের বলে দিই। পার্ট, জাস্ট এ মিনিট, সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ, এখানে পার্ট 11 অ্যান্ড 12। ঠিক আছে, এই হলো শিডিউল 7। আর আর্টিকেল আছে 245 থেকে 300। 3 ধরনের রিলেশনশিপ আছে, একটা লেজিসলেটিভ রিলেশনশিপ, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনশিপ, একটা হলো ফিনান্সিয়াল রিলেশনশিপ। 245 থেকে 255, 245 থেকে 255 লেজিসলেটিভ রিলেশনশিপ, 256 থেকে 263 হলো অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনশিপ, আর 264 থেকে 300 হলো ফিনান্সিয়াল রিলেশনশিপ। বিকজ 280 তুমি যদি দেখো ফিনান্স কমিশন আছে। আর এটা তো কেন্দ্রীয় তালিকা, সেন্ট্রাল ইউনিয়ন লিস্ট। তোমরা যারা 3টে লিস্ট আছে, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, আর এটা হচ্ছে কনকারেন্ট লিস্ট। এই 3টে লিস্ট। এর পরেও আর একটা লিস্ট আছে, একটা হলো তোমার যেটা আইটি, একটা হলো রেসিডুয়াল পাওয়ার। এই সেটা হলো আর্টিকেল কত 248। এটা যেমন এক্সাম্পল আইটি, ইনফরমেশন টেকনোলজি, এটা কে এনজয় করে? পার্লামেন্ট এনজয় করে। হয়ে গেল, পয়েন্ট কমপ্লিট। এখান থেকে বিগত অনেক প্রশ্ন দিয়েছে, যদি না বুঝতে পারো আমাকে তোমরা বলতে পারো। কোনো ডাউট বা কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে তোমরা বলতে পারো এনি টাইম। ওকে, তাহলে আমার এখানে উত্তর হয়ে গেল কিন্তু কি হবে 248। Is it clear? Which of the following is included in the Employees State Insurance Act? কোন মানে ইন্স্যুরেন্সে মানে স্টেট ইন্স্যুরেন্স অ্যাক্ট অনুযায়ী এর মধ্যে কোন এমপ্লয়মেন্ট মানে বেনিফিট রয়েছে? আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স, মেডিকেল বেনিফিট, না মিনিমাম ওয়েজেস? এখন মিনিমাম ওয়েজেস নিয়ে অনেক কথা চলছে, যে এই দল বলছে আমরা ক্ষমতা এলে পার ডে 400 টাকা করে দেবো, কেউ বলছে 500, কেউ বলছে 600। তো উত্তর এখানে হবে মেডিকেল বেনিফিট, সবথেকে গুরুত্বপূর্ণ। Employment State Insurance was enacted in 1948 with the object and started in its preamble to provide for certain benefit to employees. ঠিক আছে, ইন কেস ধরো অ্যাক্সিডেন্ট হলে বা কোনো সময় ধরো যদি কোনো সময় মেন্টালিটি হেলথ বলো, যে কোনো মেডিকেল ইমার্জেন্সিতে সেক্ষেত্রে এই বেনিফিট প্রোভাইড করা যায়। হাউ মেনি মেম্বার ওয়ার ইনিশিয়ালি ইন দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি ইন ইন্ডিয়া? ইনিশিয়ালি কতজন মেম্বার ছিল
যতক্ষণ না পাকিস্তানপন্থীরা চলে যায়। 389, 354, 308 না 310? তো 389 শুরুতেই বলেছি। আচ্ছা, ফরমেশন অফ প্ল্যানিং কমিশন ইজ মেনশন ইন আর্টিকেল অফ কনস্টিটিউশন। তোমরা জানো যে আমাদের ইন্ডিয়াতে প্ল্যানিং কমিশন এস্টাবলিশ হয়েছিল 1951-এ। ঠিক আছে, তো প্রথম কাউন্সিল 50 মানে 1950-তে এস্টাবলিশ হয়েছিল। তার প্রথম প্ল্যানিং হয় 1950 থেকে 1956, এই 1955, 1956, 1963, 5 ইয়ার্স প্ল্যান। তো এটা কিন্তু কোথাও তুমি এটা একটা বলতে পারো না, এটা কোনো আর্টিকেল মানে সংবিধান মেনশনই নেই, নট মেনশন ইন দ্য কনস্টিটিউশন। ঠিক আছে, নট মেনশন ইন দ্য কনস্টিটিউশন। কার সময়টা এটা কিন্তু মনে রাখতে সোশ্যালিস্ট প্রিন্সিপাল বেস করে তৈরি করা হয়েছিল ডিউরিং টাইম অফ জওয়াহরলাল নেহরু, 23rd March 1950. When was recommendation of State Reorganization Act in West Bengal implemented? State Reorganization Act এটা কত সালে ওয়েস্ট বেঙ্গলে শুরু হয়? 1954, 1955, 1956, 1 নভেম্বর নাকি 1957? তো উত্তর কি হবে? এটা উত্তর হবে কিন্তু 1956 1 নভেম্বর। ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় দেয়। দ্য স্টেট রিঅর্গানাইজেশন কমিশন SRC constituted by the central government of India on 22nd December 1953 to recommend the recognition of state boundaries. In 1955, after nearly 2 years of study, the Commission recommended the Indian state boundary should be recognized from 14 states and 6 territories. Balaband Rai Mehta Committee was appointed. Balaband Rai Mehta Committee appointed হয়েছিল কি জন্য? To examine the community development project, to formulate national security policy, to formulate child welfare program, to formulate labor welfare program. Balaband Rai Mehta Committee was appointed. To examine community development program, national security, national welfare, non labor. বলো এ, অপশন এ হবে? একদমই to examine the community development project. Balaband Rai Mehta Committee was a committee appointed by Government of India in January 1957 to examine the working of the Community Development Program in 1952 and National Extension Service to suggest measures for their better working. Who can declare emergency in India? Emergency কে declare করতে পারে? President of India, Prime Minister of India, Chief of Army Staff, না Speaker of the Parliament. Who can declare emergency? তুমি জানো 3 ধরনের এমার্জেন্সি হয়, একটা ন্যাশনাল এমার্জেন্সি, একটা ফিনান্সিয়াল এমার্জেন্সি, একটা হলো স্টেট এমার্জেন্সি। অ্যাকচুয়ালি সাজানোটা এইভাবেই হবে, ন্যাশনাল, স্টেট অ্যান্ড ফিনান্সিয়াল। তো কে ডিক্লেয়ার করতে পারে এমার্জেন্সি ইন্ডিয়া? তো রাষ্ট্রপতি, কোন ডাউট নেই। তো দেখো এটা তোমার জানতে হবে 18 পার্ট 18
আচ্ছা, তো যদি এমন কোনো সিচুয়েশান হয়, দেখো 3টে গ্রাউন্ডে ন্যাশনাল এমার্জেন্সি হয়। একটা হতে পারে এক্সটার্নাল অ্যাগ্রেশন, ওয়ার, আর্ম রিবেলিয়ান, এই সমস্ত কারণে। স্টেট এমার্জেন্সি হতে পারে কোনো সময় কনস্টিটিউশনের মেশিনের কোনো রাজ্যের ব্রেক করে গেল। আর ফিনান্সিয়াল হতে পারে তোমার এপিডেমিক, ড্রট, ফ্লাড এটসেট্রা। তো বিভিন্ন গ্রাউন্ডে বিভিন্ন সময় এমার্জেন্সি লাগু হতে পারে। তো পরীক্ষায় যেটা দেয় এমার্জেন্সি, যেটা আর্টিকেল, যেটা 352, 356, 360, 358 এবং 359 এবং 365, এই কটা আর্টিকেল অবশ্যই তোমরা একটু স্টাডি করতে হবে। 352, 356, 360, এর তিনটে তো তুমি জানো, স্টেট, ন্যাশনাল, স্টেট এবং ফিনান্সিয়াল। আর তোমাদের যেটা পড়তে হবে এক্সট্রা যদি পরীক্ষায় দেয়, যদি আমাদের ট্রেন্ড দেখো, 358, 359, 365। ইজ ইট ক্লিয়ার? তো এই হলো তোমাদের মেন আর্টিকেলগুলো পড়তে হবে। এবং তুমি জানো যখন এমার্জেন্সি জারি হয়, রাইট টু লাইফ, এক্সেপ্ট রাইট টু লাইফ, ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার সাসপেন্ড হয়ে যেতে পারে। এবার এমার্জেন্সির ওপর ডিপেন্ড করবে, কি এমার্জেন্সি হলো, কোথায় ইম্পোজ হলো, তার নেচারের ওপরে। দেখে নাও, আন্ডার which article of the constitution the president of India can dismiss state government? এর মধ্যে কোন আর্টিকেল অনুযায়ী রাষ্ট্রপতি স্টেট গভর্নমেন্টকে ডিসমিস করতে পারে? 352, 360, 354, 356। এক্ষুনি বললাম 356। দেখেছো আমি বললাম না গ্রাউন্ডগুলো, এগুলো থেকে যে কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে। ঠিক আছে? আন্ডার আর্টিকেল 352 এটা ন্যাশনাল এমার্জেন্সি, আন্ডার আর্টিকেল 356 স্টেট এমার্জেন্সি, আর 360 হলো ফিনান্সিয়াল। আর এই পার্টটা একটু তোমাদের পড়িয়ে দিই, এটা হলো অ্যাডিশনাল ইনফরমেশন, হলো হোয়েন এ ন্যাশনাল এমার্জেন্সি ইজ ডিক্লেয়ার্ড অন দ্য গ্রাউন্ড অফ ওয়ার অর এক্সটার্নাল অ্যাগ্রেশন, যদি কোনো সময় যুদ্ধ বা বাহ্যিক যদি কোনো আক্রমণ শুরু হয়, ইট ইজ নোন অ্যাজ এক্সটার্নাল এমার্জেন্সি। এটা কী বলবে? এক্সটার্নাল এমার্জেন্সি। অন দ্য আদার হ্যান্ড, আবার কি বলছে, অন দ্য আদার হ্যান্ড হোয়েন ইট ইজ ডিক্লেয়ার অন দ্য গ্রাউন্ড অফ আর্মড রিবেলিয়ান, যদি কোনো সময় যদি হলো এরকম হলো ডিক্লেয়ার হলো আর্মড কু, যেটা পাকিস্তান হয় দেখবে, সেটাকে বলবে তুমি ইন্টারনাল এমার্জেন্সি। দিস টার্ম আর্মড রিবেলিয়ান ইজ ইনসার্টেড, এই যে আর্মড রিবেলিয়ান এটাকে ইনসার্ট করা হয়েছিল বাই দ্য ফ্রম দ্য 44 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978। বিফোর এই টার্মটা কি বলা হতো? এই যে আর্মড রিবেলিয়ান 1976 এর আগে বলা হতো ইন্টারনাল ডিস্টারবেন্স। ঠিক আছে, এই হলো প্রশ্ন। ঠিক আছে, দেখে নাও, এখানে এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি। ইফ ইন্ডিয়া and Pakistan openly accept that they will use armed forces against each other is simple war, যদি দুই পক্ষ মেনে যে আমরা যুদ্ধ করছি, যুদ্ধ তো যুদ্ধই। If there is no formal declaration that there will be armed forces used against a country, তখন external aggression। ঠিক আছে, চেয়ারম্যান অফ ইন্ডিয়ান প্ল্যানিং কমিশন ইজ, চেয়ারম্যান কে হয় প্ল্যানিং কমিশন? নীতি আয়োগ কে? প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, ফিনান্স মিনিস্টার না ভাইস প্রেসিডেন্ট? তো উত্তর হবে এখানে কিন্তু মনে রাখবে প্রাইম মিনিস্টার। In the classification of power in the concurrent constitution of India, education falls, যে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট আমি বললাম, সেখানে মনে রাখতে হবে এডুকেশন কোন লিস্টের আন্ডারে পড়ে, কোন সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট না কনকারেন্ট লিস্ট নাকি নান অফ দ্য অ্যাবভ। তো উত্তর হয়ে যাবে কি, অরিজিনাল কিন্তু এটা স্টেট লিস্টে ছিল, বর্তমানে কিন্তু এটা যুগ্ম তালিকায়। ঠিক আছে, তো পরীক্ষার জন্য এই কটা। তো আজকে এই কটা প্রশ্ন রইল, কালকেরও PYQ নিয়ে আলোচনা করবো। আর দেখি নেক্সট উইক থেকে যদি সম্ভব হয় তো আমি একটা করে সকালে করে তোমাদের ভিডিও পাবলিশ করে দেবো জিকের ওপর থেকে।